বাহিনীর ভেতরে যেটা ঘটবে সেটা হলো অসন্তোষ। সেনাবাহিনীর ভেতরে ঘোষিতভাবে তিনটি পক্ষ আছে। আমাদের সেনাপ্রধান সাহেব বরাবরই মধ্যপন্থা অবলম্বন করেন, দুই পক্ষকে মিনিমাইজ করার চেষ্টা করেন। আদতে উনি কোন পন্থা, এটা উনি ছাড়া পৃথিবীর কেউ জানেন। দমনে কিংবা সন্ত্রাস দমনে কাজ করেছেন, বিভিন্ন বাহিনীতে ইয়েতে গিয়ে ডেপুটেশনে গিয়ে, তাহলে কি পর্যায়ক্রমে তাদেরকেও এভাবে কাঠগড়ায় দাঁড় করানো হবে কিনা, বিচারের মুখোমুখি করা হবে কিনা, এটা একটা প্রশ্ন আপনার কাছে। আরেকটা প্রশ্ন হচ্ছে, এইটা আসলে এই ঘটনার পরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী বাহিনীর মনোবল কতটা আসলে চাঙ্গা হলো? ধন্যবাদ। প্রথম প্রশ্নের উত্তরে বলি যে কি জানি বললেন যে বিভিন্ন জায়গায় আরো কেউ, আরো। আচ্ছা, এখন এটা হতেই পারে। তার আগে একটু আমি একটু অ্যাড করে নিই। একটা হচ্ছে যে ইসলাম ভাই ভালো বলতে পারবেন যে যখন আইনের বইতে একটি নির্দিষ্ট অপরাধের জন্য বা বিশেষ ধরনের কোনো অপরাধ, যে অপরাধটি সাধারণত ঘটে না বা যে অপরাধের শাস্তি আদালত কখনো দেয়নি বা একটু ক্রিটিক্যাল মনে হয়, সেই রকম অপরাধের জন্য বা বাংলাদেশে যদি সেই ধরনের অপরাধ ওই প্রথমবার ঘটে থাকে, তাহলে ওর এক্সাম্পল যেহেতু বাংলাদেশে নেই, সেই ক্ষেত্রে দেশের বাইরের কোন কোন প্রতিষ্ঠিত আদালতে এই ধরনের একটি ঘটনা ঘটেছিল সেটা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যায়। যেমন ধরুন, বাংলাদেশে এমন একটি অপরাধ হলো যে অপরাধটি বাংলাদেশে এর আগে হয়নি, বাংলাদেশের মাননীয় বিচারপতি সেই অপরাধটির ধরন দেখে বাংলাদেশের যে প্যানাল কোড আছে সেই প্যানাল কোডের কোনো ধারায় ফেলতে পারলেন না। তখন তিনি কি করবেন? তখন তিনি ব্রিটিশ বা স্কটিশ বা ইউরোপের কোনো দেশের কোনো একটি ওই ধরনের একটি বিচারের রেফারেন্স হিসাবে তিনি ব্যবহার করতে পারেন, যে ওই জায়গায় যেহেতু এরকম একটি বিচার হয়েছিল সেটি এখানে আমরা কার্যকর করতে পারি। এখন এই মামলার শুরুতেই যে প্রশ্নটি উঠেছিল, ইসলাম ভাইও করলেন, আপনিও করলেন, আমরাও করছি, যে সিভিল কোর্টে সেনা কর্মকর্তাদের, অ্যাক্টিং সেনা কর্মকর্তাদের বিচার হতে পারে কি না। এই প্রশ্নের উত্তর তারা দিচ্ছে এইভাবে যে হ্যাঁ পারে, তারা কোর্ট মার্শালও করতে পারে এবং সিভিল কোর্টেও হতে পারে। সিভিল কোর্টে হতে পারে এই জন্য যে এর আগেও বাংলাদেশে ওই র্যাবের যে 7 জন সদস্যকে আসামি করে মামলা হয়েছিল, নারায়ণগঞ্জে যে একজনকে খুন করে, সাতজনকে খুন করে যে নদীর ভিতরে পুঁতে রাখা হয়েছিল, সেই মামলাটির রেফারেন্স তো না। তো একটি রেফারেন্স থেকে যদি আপনারা মনে করেন যে এই রেফারেন্সটি এস্টাবলিশড হয়েছে, সেই সময় সেই ঘটনাটি তদন্ত সাপেক্ষে প্রমাণিত হয়েছিল যে র্যাবের ওই সদস্যরা অপরাধ করেছে, আপনার কি এখন যাদের বিরুদ্ধে আপনি ওয়ারেন্ট ইস্যু করেছেন সেটি কি প্রমাণিত হয়েছে যে এই লোকগুলো এই আপনাদের কথিত অপরাধী হয়েছেন বা প্রমাণিত হয়েছে? হয়নি। তাহলে আপনি সেই রেফারেন্স টেনে তাদের বিচার করার এখতিয়ারটা কিভাবে পান? আপনি র্যাবের 7 জনকে বিচার করতে পেরেছিলেন বলেই সেই রেফারেন্সটা আপনি টানছেন, সেই রেফারেন্সটা দিয়েই আপনি এদেরকে বিচার করতে চাচ্ছেন। এইটার সাথে তো এটা মেলানো যাবে না, এইটার সাথে এটা মেলানো যাবে না। না, এটাই তো তারা কিন্তু এটা মেলে না, এটা তারা এখানে প্রথম অন্যায়টা সেখানে করছে, তারা এই রেফারেন্সটি টানছে। যেমন তারা বলছেন যে 106 ধারা বলে আমরা বেআইনি হতে পারি, কিন্তু জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে। এখন জনগণ কিভাবে ম্যান্ডেট দিল আপনি প্রশ্ন করলে কোনো উত্তর দিতে পারবে না। ইউনূস সাহেব নিজেও বাইরে যেয়ে বলে বেড়াচ্ছেন বিশ্বের বিভিন্ন জায়গায়, আমি জনগণের ম্যান্ডেট পেয়েছি 5 বছরে। তো যদি সেই ব্যক্তি প্রমাণ করতে চান, প্রশ্ন করেন যে কিভাবে ম্যান্ডেট পেলেন, একটা রিসিট দেখান তো, জনগণ আপনাকে কিভাবে ম্যান্ডেট দিয়েছে, গণভোটের মাধ্যমে বা মৌন ভোটের মাধ্যমে না সম্মতি ভোটের মাধ্যমে, নাকি স্বপ্নে পেলেন? তো শেষেরটাই হচ্ছে পরিধানযোগ্য হবে যে স্বপ্নে পেয়েছে, জনগণ স্বপ্নে আমাকে ম্যান্ডেট দিয়েছে। তো এরকম আর এখন যে এই যে 15 জনকে আদালতে তোলা হলো, 26 জনের নামে বা 25 জনের নামে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছিল, এখন এই 15 জনকে তোলার পরে তুলতে পারার যে সফলতা, এই সফলতায় তারা এরপরে সিরিয়াল দিয়ে আরো অনেকের নাম আনবে। কারণ মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি তো শুধুমাত্র এই 15 জন ছিলেন না, আরো তো অনেক আছে। আর্মির ভেতরে একটি বড় অংশই তো এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের পক্ষের লোক, তারা স্বাধীনতার পক্ষের লোক, তারা বাংলাদেশ পন্থী, তারা তো পাকিস্তান পন্থী না, জামাতপন্থী না। তো এই লোকদের তো বিরাট একটি সংখ্যক অফিসার রয়েছেন, জুনিয়র অফিসার রয়েছেন। তো তাদেরকে বেছে বেছে তাদের নামেও এই ধরনের ইস্যু হতে পারে, যেহেতু তারা প্রথম চালেই
তারা বাজিমাত করেছে, তারা সফল হয়েছে। এখন আশঙ্কা করাই যায় যে এরপরে আরো তালিকা হবে, আরো মানুষের বিরুদ্ধে, আরো অফিসারদের বিরুদ্ধে এরকম ওয়ারেন্ট ইস্যু হবে। যদিও চিফ প্রসিকিউটর এবং প্রেস সেক্রেটারি আগাম বলে দিয়েছেন যে আর কারো বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হবে না। আপনি কি করে জানলেন? পরিকল্পনা নেই। পরিকল্পনা না থাকবে না কেন? আপনি তো কখনোই বলতে পারেন না এটা। ইভেন এইটা মাননীয় প্রধান বিচারপতিও বলতে পারেন না। কারণটা কি? কারণটা আপনি যাদেরকে ওয়ারেন্ট ইস্যু করেছেন তারা যদি কোর্টে উঠে বলে যে আমার সাথে অমুক ছিল, একই অপরাধ করেছে সে, আপনারা ভুলবশত তার নামটি দেননি, তাহলে কি তাকে আপনি তার নামে আপনি ওয়ারেন্ট ইস্যু করবেন না? করতেই হবে। তখন তো আইন বাধ্য তার নামে ওয়ারেন্ট ইস্যু করতে। তাহলে আপনি আগাম কি করে বলেন যে আর কারোর নামে করা হবে না? তার মানে এটা দাঁড়াচ্ছে যে আপনারা সিলেক্টিভ কিছু লোককে শায়েস্তা করার জন্য এটি করছেন। সেই সিলেক্টিভ লোকগুলোকে শায়েস্তা করতে পারলে বাকিদেরকে আপনারা সাধারণ ক্ষমা ঘোষণা করবেন বা আপনারা মনে করবেন যে যা ছেড়ে দিলাম। ব্যাপারটা এরকম? আইন কি এইভাবে চলে? তো অবৈধ সরকারের অবৈধ আইন, অবৈধ সেই আইনের প্রয়োগ, অবৈধভাবে সেই আইনের ঘটছে, প্রসার ঘটছে। কারণ এখানে কিছু বলার নেই আমাদের জনগণ হিসাবে, আমরা দেখে যাচ্ছি। ইসলাম ভাই যেটা বললেন যে এমনও সময় আসতে পারে যে ওই যারা বিচার করছেন তাদেরকেই হয়তো এই অবৈধ বিচারের জন্য কাঠগড়ায় উঠতে হতে পারে। একেবারে একটা প্রশ্ন ছিল, টাইম কাউকে ক্ষমা করে না। টাইম একেবারেই হার্টলেস। আরেকটা প্রশ্ন ছিল এই অংশের পরের অংশে, যে তাহলে কি বাংলাদেশের সেনাবাহিনীর মনোবল আরো চাঙ্গা হলো এই ঘটনার পর, নাকি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কবচ? না, সেনাবাহিনীর মনোবল চাঙ্গা হওয়ার কোনো সুযোগ নেই। সেনাবাহিনীর ভেতরে যেটা ঘটবে সেটা হলো অসন্তোষ। সেনাবাহিনীর ভেতরে ঘোষিতভাবে তিনটি পক্ষ আছে। আমাদের সেনাপ্রধান সাহেব বরাবরই মধ্যপন্থা অবলম্বন করেন, দুই পক্ষকে মিনিমাইজ করার চেষ্টা করেন। আদতে উনি কোন পন্থা এটা উনি ছাড়া পৃথিবীর কেউ জানেন। হ্যাঁ, তো এটা আমরা কোন ছাড়, আমরা তো তুচ্ছ মানুষ। একেবারে ওনার সাথে যারা ঘনিষ্ঠ, ওনার ঘনিষ্ঠ বন্ধু বা ওনার একেবারে পারিবারিক লোক, তারাও বুঝতে পারবেন না যে উনি আসলে কোন পক্ষের মানুষ এতদিন পর্যন্ত। যেটি গত 15 মাসে ওই যে অ্যাক্টিভিটিসটা উনি দেখালেন, সেই অ্যাক্টিভিটিসটা একবার উনি সরকারের বিপক্ষে, একবার সরকারের পক্ষে, একবার উনি বিগত সরকারের কিছু সাফাই গাইছেন, আর একবার উনি বিগত সরকারের সমস্ত অপরাধগুলোকে সামনে নিয়ে আসছেন। সবকিছুই তিনি করছেন। সুতরাং তাকে আপনি কোনো দলভুক্ত করতে পারবেন না। তো সেই জায়গাটায় এসে বাংলাদেশ সেনাবাহিনীতে যে দুটি মোটা দাগের দুটি পার্থক্য আছে, একটি হলো পাকিস্তান পন্থা, জামাতে ইসলাম বিএনপি সহ যেটা পাকিস্তান পন্থা, আর একটি হচ্ছে আওয়ামী লীগ বা বামপন্থী বা অন্যান্য জাতীয়তাবাদী শক্তি সমর্থক মুক্তিযুদ্ধের পক্ষ। এই যে দুইটি বড় দাগের যে মোটা দাগের যে পার্থক্যটা, সেই পার্থক্যটার জায়গায় যে বিক্ষুব্ধতা, একটা গ্রুপের সন্তুষ্টি আর একটা গ্রুপের ক্ষোভ, এই ক্ষোভ এবং সন্তুষ্টি এইটি কতক্ষণ যে আপনার ইয়ে হতে পারে, সহমর্মী হয়ে থাকতে পারে বা সহবাস করতে পারে একসাথে, এইটা হচ্ছে খুব ভাইটাল প্রশ্ন। যে আপনি পক্ষে আমি বিপক্ষে, আপনি কতক্ষণ একসাথে সহমত হয়ে থাকতে পারেন, কতক্ষণ আপনি আমি শত্রু হব না, এটা খুব কঠিন প্রশ্ন। এই প্রশ্নের সামনে বাংলাদেশ সেনাবাহিনী পড়ে গেছে অলরেডি। এটা করার কিছু নেই। আপনি কিছুই করলেন না, আপনি কিছুই বলবেন না, আপনি একজন অফিসার, আপনি একজন মেজর, আপনি একজন জুনিয়র অফিসার, কিন্তু আপনার ভেতরের যে বিষয়টি, আপনার ভেতরের যে আদর্শগত জায়গাটি, আপনি যদি পাকিস্তান পন্থা হন বা জামাত পন্থা হন অথবা আপনি যদি মুক্তিযোদ্ধা পন্থা হন, তাহলে আপনি কোনো কিছু না করলেও আপনার অবচেতনে আপনার শারীরিকভাবে আপনার পরিবর্তন আসবে এবং আপনি এই ঘটনাগুলোকে এই দাগেই বিশ্লেষণ করতে চাইবেন যে আমি পরাজিত হলাম বা আমি জয়ী হলাম। তো এই পরাজিত হওয়া এবং জয়ী হওয়া দুই পক্ষ কতক্ষণ ধরে পাশাপাশি অবস্থান করতে পারবে, সেটি হচ্ছে খুবই জটিল প্রশ্ন এবং ভাইটাল প্রশ্ন। এটি আমরা এখনই বলতে পারি। একেবারে তবে সেটা যে বিপজ্জনক, এতে কোনো সন্দেহ নেই। রাষ্ট্রের জন্য বিপজ্জনক।